দেখো, হিউম্যান জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেস এবং এথনিসিটি। খুব ইন্টারেস্টিং টপিক এটা। এখন রেস এবং এথনিসিটি এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কী, বা দুটো ব্যাপার অ্যাকচুয়ালি কী। রেস বলতে আমরা কী বুঝি এবং এথনিসিটি বলতে আমরা কী বুঝি। রেসের যদি আমরা বাংলা করি তাহলে রেসের বাংলা করলে কি দাঁড়াবে? রেসের আমরা যদি বাংলা করি তাহলে বাংলা দাঁড়াবে নরগোষ্ঠী। কি দাঁড়াবে? নরগোষ্ঠী। আর এথনিসিটির যদি আমরা বাংলা করি, এথনিসিটির যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়াবে? তাহলে পাবে জাতিসত্তা। জাতিসত্তা, ঠিক আছে। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু রেস আলাদা জিনিস এবং এথনিসিটি আলাদা জিনিস, অবশ্যই আলাদা জিনিস হবে। এখন রেস বা নরগোষ্ঠী, দেখো আমরা যদি টোটাল আমরা যদি সমস্ত ইউনিভার্সের কথাটা বলাটা ভুল হবে, আমরা যদি আমাদের পৃথিবীতে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের পৃথিবীতে তো কত রকম জীব প্রজাতি আছে, ঠিক আছে। রেস কথাটার বাংলা হচ্ছে কি প্রজাতি, ঠিক আছে। তার মানে হচ্ছে কি একটি জীবের বিভিন্ন ধরনের উপবিভাগ আছে, ঠিক আছে। মানে একটি জীব অপর জীবের থেকে আলাদা হয়, ঠিক আছে। খুব সহজভাবে যদি আমরা বলি, আমাদের পৃথিবীতে যত প্রকার জীব আছে তাদের বিভিন্ন উপবিভাগ আছে। কি আছে? তাদের বিভিন্ন উপবিভাগ আছে। প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি, সেটা মানুষ হতে পারে বা হচ্ছে অন্য জীবজন্তু হতে পারে, ঠিক আছে। তাদের বিভিন্ন উপবিভাগ আছে বা শ্রেণী আছে। সেই উপশ্রেণীগুলোকে আমরা কি বলি? এক একটা রেস বলি, ঠিক আছে। তাহলে হিউম্যানেরও এরকম বিভিন্ন বিভাগ আছে, উপবিভাগ আছে। তাহলে হিউম্যানের বিভিন্ন কি আছে? উপবিভাগ আছে, ঠিক আছে। কি আছে? বিভিন্ন উপবিভাগ আছে। সেই উপবিভাগগুলোকে এক একটা কি বলা হয়? রেস বলা হয়, ঠিক আছে। রেস বলা হয়। প্রধানত মনে রাখবে, এই যে রেস বা প্রজাতি বলতে আমরা কি বুঝি? ডেফিনেশনে বলি, প্রজাতি বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে যে মানুষের যে বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেই ক্যারেক্টারিস্টিকগুলো। কি বলছি না? মানুষের যে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তাহলে হিউম্যানের যে বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেই বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলোকে, এই বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকগুলোর উপর বেস করে, এবার বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক কী কী? বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, যেমন তাদের আকৃতি কীরকম, তাদের দেখতে তারা কীরকম, তাদের চুলের ধরন কীরকম, তাদের চোখের ধরন কীরকম, তাদের নাক কীরকম, তাদের মুখমণ্ডল কীরকম, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। মানে আমরা যদি সমগ্র পৃথিবীর যদি হিউম্যান বা নরগোষ্ঠীকে দেখি, নরগোষ্ঠী বা প্রজাতি, আমরা এখানে বলবো রেস হচ্ছে কি প্রজাতি, ঠিক আছে। প্রজাতি সমগ্র যদি নরগোষ্ঠীকে দেখি, টোটাল এন্টায়ার ওয়ার্ল্ডে, ঠিক আছে, আমাদের পৃথিবীতে যত নরগোষ্ঠী আছে সেই নরগোষ্ঠীকে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে, কি বলছি? বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে যখন আমরা শ্রেণীবিভাগটা করছি তখন সেটাকে বলছে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। কি বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক? দৈহিক গঠন, মানে দেহর গঠন কীরকম, বা চুল কীরকম আছে, বা চোখের রং কীরকম, বা চোখের মনির কী আছে, চোখের মনির রং কীরকম, ঠিক আছে। বা এখানে আমরা বলতে পারি যে হচ্ছে তাদের নাক কীরকম, ঠিক আছে। বা এরকম করতে পারি তাদের মুখমণ্ডল কীরকম, ঠিক আছে। এইগুলোর উপর বেস করে যখন আমরা সমগ্র মানুষকে বিভিন্ন উপবিভাগে ভাগ করছি তখন সেটা হচ্ছে রেস। তার মানে রেস হচ্ছে গিয়ে একটা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে সমগ্র পৃথিবীর জনসংখ্যাকে আমরা যখন ভাগ করছি তখন সেটাকে বলছে রেস। এবার রেসগুলো কি হচ্ছে? আমাদের যেমন ধরো আমরা পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকি, অ্যানসেস্টার যে আছে তাদের কাছ থেকে পেয়ে থাকি। যেমন আমার যদি ছেলে মেয়ে যে থাকে তাহলে সে খানিকটা আমার মতো দেখতে হবে, তাহলে আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে আমার বৈশিষ্ট্যগুলো পাচ্ছে, বা তার মায়ের কাছ থেকে তার বৈশিষ্ট্যগুলো পাচ্ছে। তাহলে রেসের ক্ষেত্রে আমরা দেখছি যে বৈশিষ্ট্যগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে। এই যে বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো পাচ্ছি কোথা থেকে? এই যে এইগুলো পাচ্ছি কোথা থেকে? এগুলো পাচ্ছি আমাদের অ্যানসেস্টার থেকে বা আমাদের পূর্বপুরুষ থেকে, ঠিক আছে। তাহলে আমরা যখন সমগ্র পৃথিবীর জনসংখ্যাকে যখন আমরা ভাগ করি, মূলত 3 ধরনের আমরা দেখতে পাই। কি পাই?
ককেশীয়, তোমরা নিশ্চয়ই জানে ককেশীয়। আর এটা কি পায়? আর এটা হচ্ছে মঙ্গলয়েড পায়, মঙ্গলয়েড পায়, আর এটা কয় আর নিগ্রো পায়, তাই তো। এই তিনটে হচ্ছে প্রধান, ঠিক আছে, এই তিনটে হচ্ছে প্রধান। তাহলে এই বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে যখন আমরা পৃথিবীর সমগ্র জনসংখ্যাকে বা মানুষকে, যতজন মানুষ আছে তাদেরকে আমরা তাদের বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে যখন আমরা ভাগটা করছি, তখন আমরা কি বলছি? তখন সেটাকে আমরা বলছি রেস, ঠিক আছে, রেস বা প্রজাতি বা নরগোষ্ঠী। রেসের কথা অর্থ হচ্ছে নরগোষ্ঠী, ঠিক আছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে সমগ্র পৃথিবীর জনসংখ্যা মূলত এই তিনটি প্রধান, ককেশীয়, মঙ্গলয়েড, নিগ্রোয়েড, আমরা বৈশিষ্ট্যতে পরে আসবো, ঠিক আছে, এই তিনটে শ্রেণীতে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে রেস বা নরগোষ্ঠী, হয়েছে। এইবারে আমরা এখন বলবে যে আমরা তো স্যার কোনগুলোর মধ্যে পড়ি, ঠিক আছে, ককেশীয়ের মধ্যে পড়ি না মঙ্গলয়েডের মধ্যে পড়ি, নিগ্রোয়ের মধ্যে পড়ি। আমরা পরবর্তীতে, এটা হচ্ছে প্রধান, আমরা পরবর্তীতে বিভিন্ন আবার রেসের সংমিশ্রণে আমরা আর কি তৈরি হয়েছি, বিভিন্ন রেসের সাথে বিভিন্ন রেসের তোমার হচ্ছে গিয়ে মিলন হয়েছে। তার ফলে কী হয়েছে? তার ফলে হচ্ছে গিয়ে আমাদের যে গোষ্ঠীটা, রেস বা প্রজাতিটা, সেটা এই তিনটেই আসল অরিজিন, ঠিক আছে। সেটা ককেশীয় হতে পারে, সেটা মঙ্গলয়েড হতে পারে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গলয়েড, ঠিক আছে। মঙ্গলয়েডের সাথে আবার বিভিন্ন আঞ্চলিক যে প্রজাতিগুলো, সেই প্রজাতিগুলোর মিশ্রণের ফলেই কিন্তু বিভিন্ন নরগোষ্ঠী বা আমরা, ঠিক আছে, ভারতীয়রা সৃষ্টি হয়েছে। এবার বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আমরা আমরা দেখতে পাই। মূলত মনে রাখবে যে বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে যখন আমরা ভাগটা করি, তখন সেটা হচ্ছে নরগোষ্ঠী, হয়েছে, সেটা হচ্ছে এথনিসিটি। এবার এটার ডেফিনেশন সোসিওলজিস্টরা বিভিন্ন রকম দিয়েছেন, বা অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকমভাবে দিয়েছেন, জীববিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে দিয়েছেন, ঠিক আছে। মূলত মোদ্দা কথা যেটা, সেটা তোমাদেরকে বললাম। এইবার আসি এথনিসিটি বা জাতিসত্ত্বা কি। দেখো, এথনিক একটা এই শব্দ, এথনিক একটি গ্রিক শব্দ এথনোস থেকে এসেছে। কি থেকে এসেছে? এটা অনেক সময় দেয়, কি থেকে এসেছে? এথনোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গিয়ে ধর্মহীন ব্যক্তি, ধর্মহীন ব্যক্তি, ধর্মহীন ব্যক্তি, ঠিক আছে। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, জাতিসত্তা আমরা কাকে বলে? জাতিসত্তা ব্যাপারটা জানতে হবে, যে জাতিসত্তা জিনিসটা কি না, সমগ্র মানুষকে বা সমগ্র মানব প্রজাতিকে যখন আমরা তাদের সাংস্কৃতিক বিচারে, কি বলছি, সাংস্কৃতিক বিচারে, মানে কালচারাল অ্যাসপেক্টসে, কি বলছি, কালচারাল অ্যাসপেক্টস। এবার কালচারাল অ্যাসপেক্টসের উপর ভাগ করে আমরা যখন তাদেরকে ভাগ করছি সমগ্র জাতিকে, তখন সেটা হচ্ছে গিয়ে এথনিসিটি। এইবারে কালচারাল অ্যাসপেক্টের মধ্যে কি কি আসবে না, এখানে আসবে সংস্কৃতি, নির্দিষ্ট সংস্কৃতি, আবার নির্দিষ্ট ধর্ম, আবার ধরো ভাষা, ঠিক আছে, আবার ধরো তাদের নিজস্ব জাতি। এইবারে যদি আমরা বৃহৎ সংস্করণ দেখি এথনিসিটির, কি এথনিসিটির যদি আমরা বৃহৎ সংস্করণ দেখি, তাহলে আমরা এখানে পাবো ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি যখন আমরা বলি, তখন আমরা কিন্তু কোনো একটি নরগোষ্ঠীকে সাপোর্ট করি না, করি কি? ভারতীয় সংস্কৃতি যখন আমরা বলি, তখন আমরা কোনো একটা এথনিক বা জাতিসত্তাকে সমর্থন করি। ভারতীয় সংস্কৃতির মধ্যে কে থাকবে না, এখানে কোনো ধর্মকে দেখা হয় না। হিন্দুকে আমরা দেখতে পাই, মুসলিমদেরকে আমরা দেখতে পাই, খ্রিস্টানদেরকে দেখতে পাই, কারণ এটার মধ্যে সমস্ত কিছু ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। তাহলে যখন আমরা ভারতীয় সংস্কৃতি বুঝি, তার মানে আমরা ভারতীয় যে এথনিসিটি আছে, ভারতীয় যে জনগোষ্ঠী আছে, ভারতীয় সংস্কৃতি রুচিপূর্ণ যে জনগোষ্ঠী আছে, তাকে আমরা তুলে ধরছি। তাহলে এটা হচ্ছে কি তোমার,
তাহলে এই যে ভারতীয় সংস্কৃতি বলতে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলকে একসাথে বুঝছি। এটা বৃহৎভাবে যখন আমি বলছি ভারতীয় সংস্কৃতি, বা চাইনিজ আমরা যখন বলি, তারা আমরা চাইনিজ বলতে কি আমরা চীনা লোককে বুঝি, নাক চ্যাপ্টা লোক আমরা বুঝি যে চীনা লোক, কিন্তু এই ধারণাটা দূর হওয়া দরকার। ঠিক আছে, সে তো অন্য কোনো জাতিরও হতে পারে, কিন্তু যখন আমরা চাইনিজ বলি, ভারতীয় বলি, তখন আমাদের মনে এক ধরনের ধারণা জন্মে। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার ছোট করে দেখি, এটা আমি না বৃহৎ সংস্করণ দেখলাম। ঠিক আছে, ছোট করে ধরো আমরা যদি বাঙালি যদি আমরা বলি বাঙালি, তাহলে বাঙালি বলতেই আমাদের চোখের সামনে কি ভাসে না বাংলা ভাষায় কথা বলবে। ঠিক আছে, বাংলা ভাষায় কথা বলবে। খাবার কি না ভাত মাছ খাবে বা মাছ ভাত খাবে। ঠিক আছে, মাছ ভাত খাবে। ঠিক আছে, তার মানে তুমি যদি দেখবে নর্থ ইন্ডিয়া যাও বা সাউথ ইন্ডিয়া যাও, যদি বলো যে আমরা বাঙালি, তখন দেখবে ও বাঙালি, আচ্ছা আচ্ছা, তোমরা নাকি খুব মাছ ভাত খেতে ভালোবাসো। তাহলে মাছ ভাতটা তাদের আইডেন্টিটি। তাহলে ওরা জানে যে সব বাঙালিই, যেখানে তুমি যাচ্ছ সেখানে হবে কি বলবে যে ওরা মনে করবে যে সব বাঙালি মাছ ভাত খায়। ঠিক আছে, তার মানে বাঙালিদের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। সমস্ত বাঙালিকে যে একই রকম ভাবছে, তখন সেটা হয়ে যাচ্ছে এথনিসিটি। এবার বাঙালিদের মধ্যেও কিন্তু ভাগ আছে। বাঙালি তোমার হচ্ছে হিন্দু আছে, আবার বাঙালি মুসলিম আছে, আবার এদের মধ্যে খ্রিস্টানও আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এটাই দেখছি যে এথনিসিটি হচ্ছে গিয়ে সাংস্কৃতিক অ্যাসপেক্টসে যখন আমরা ভাগটা করছি। ঠিক আছে, যেমন যদি আমরা ভারতের ক্ষেত্রে টোটাল এথনিসিটি ভাগ করি, যেমন দ্রাভিডিয়ান, তারা কিন্তু একটা এথনিক গ্রুপ। ঠিক আছে, আবার সিনো তিব্বতিয়ান যারা আছে তারাও কিন্তু একটা এথনিক গ্রুপ। তাদের মধ্যে একটা নিজস্বতা আছে, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলাদা আছে, তাদের ধর্ম আলাদা আছে। তার মানে আমরা যখন বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, যেমন অসমিয়া পিপল, যদি আমরা বলি অসমিয়া পিপল বা অসমিয়া যে জনসংখ্যা আছে বা জনগোষ্ঠী আছে, ঠিক আছে, জনগোষ্ঠী আছে, তারা হচ্ছে গিয়ে তোমার এথনিক গ্রুপ। তার মানে কিছুই নয়, তার মানে এথনিসিটি মানে হচ্ছে গিয়ে যখন আমরা আমাদের জনগোষ্ঠীকে বা কোনো একটি অঞ্চলের জনগোষ্ঠীকে যখন সাংস্কৃতিক অ্যাসপেক্টসে বা সাংস্কৃতিক বিচারে যখন আমরা ভাগ করছি, তখন সেই ভাগটাকে আমরা বলছি এথনিসিটি। আর সেই গ্রুপের লোকগুলোকে কি বলছে? সেই গ্রুপের লোকগুলোকে বলছে এথনিক গ্রুপ। সেই গ্রুপের লোকগুলোকে বলছে এথনিক গ্রুপ। তার মানে বাঙালি, আমরা যদি বাঙালি শ্রেণীবিভাগটা করি, যে বাঙালি হচ্ছে গিয়ে একটা এথনিসিটি বাঙালি, এবং বাঙালির যে লোকগুলো, তাদের সমগ্র লোকগুলোকে বলছে এথনিক গ্রুপ। ঠিক আছে, তার মানে জাতিসত্তার ধারণাটা সম্পূর্ণরূপে কালচারাল অ্যাসপেক্টসে কিন্তু তোমার করা হয়েছে। আবার ধরো বিহারি, আমরা বলি না বিহারি লোক, তাহলে বিহারি লোক বলতে আমাদের মনে প্রথমে কি আসে? বিহারি লোক বলতে আমাদের আসে ভোজপুরি। বিহারি কি কোনো রেস, নরগোষ্ঠী? দেখো, বিহারি বলতে আমরা কি বুঝি? বিহারি বলতে আমরা বুঝি যে হচ্ছে গিয়ে এরা ভোজপুরিতে কথা বলবে। ঠিক আছে, বা এরা লিটি চোখা খাবে। ঠিক আছে, এই যে আমাদের মনে যেটা আসছে বিহারি বলতে, যেটা আমরা বুঝছি, সেটাই হচ্ছে এথনিসিটি। তাদেরকে যখন অন্যান্য গ্রুপ থেকে আলাদা করছে, মানে বিহারি আর বাঙালি যদি আমরা বলি, ঠিক আছে, কি বলছি, বিহারি বললে আমাদের মনে এক ধারণা আসে, আর বাঙালি বললে আমাদের মনে আরেক ধারণা আসে। এই যে বিভিন্ন ধারণাগুলো যে আসছে, যে ধারণাগুলো আমাদেরকে বিহারি এবং বাঙালিদেরকে পৃথক করছে, সেই ধারণাগুলোই হচ্ছে এথনিসিটির কনসেপ্ট। বিহারিদের মধ্যে একটি নির্দিষ্ট সংস্কৃতি থাকবে, বাঙালিদের মধ্যে একটি নির্দিষ্ট সংস্কৃতি থাকবে, তাই তো? এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো যখন দুটো গ্রুপকে আলাদা করে দিচ্ছে, তখন সে ভিন্ন ভিন্ন গ্রুপকে বলছে এথনিক গ্রুপ বলছে। বিহারিদের এথনিক গ্রুপ বলছে, বাঙালিদের এথনিক গ্রুপ বলছে। ঠিক আছে, তার মানে এই যে তাদের যে একটা ইউনিক সংস্কৃতি আছে, ইউনিক সংস্কৃতিগুলো যখন তাদেরকে একত্রে বেঁধে রাখছে, তখন সেটা হচ্ছে এথনিক গ্রুপ, এবং তাদেরকে বলা হচ্ছে এথনিসিটি। হয়েছে? যেমন আমি বললাম প্রথমে যে বিহারি বলতে আমরা কি বুঝি, যে ভোজপুরি গান, ঠিক আছে, ভোজপুরিতে কথা,
বা হচ্ছে কি তাদের খাবার দাবার, ঠিক আছে। বাঙালি বলতে আমরা কি বুঝি, যে বাংলা ভাষায় কথা বলবে, এখানে ভাত খুব পছন্দ বাঙালিদের, ঠিক আছে, আবার ইলিশ মাছ খুবই পছন্দ বাঙালিদের, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো, এগুলোই হচ্ছে কি তোমার এথনিসিটি। তাহলে রেস আর এথনিসিটি ব্যাপারটা কিছুই না। রেস বলতে আমরা কি বুঝি, রেস বলতে আমরা যখন বায়োলজিক্যাল অ্যাসপেক্টস দিয়ে ভাগ করি, তাদের দৈহিক গঠন, চুল, চোখের মণি, নাক, মুখমণ্ডল, তখন সেটা হয় নরগোষ্ঠী। আর এথনিসিটি বলতে আমরা বুঝি যে সাংস্কৃতিক বিচারে, কালচারাল অ্যাসপেক্টস যখন আমরা সমগ্র কিছু গ্রুপে ভাগ করার চেষ্টা করি, তখন সেটাকে বলছি এথনিসিটি, ঠিক আছে। বড় অ্যাসপেক্টসে যদি আমরা ধরি ভারতীয় সংস্কৃতি, যেমন আমরা সিন্ধু সভ্যতা যদি আমরা কথা বলি, সিন্ধু সভ্যতা তো কোনো নরগোষ্ঠী নয়, সিন্ধু সভ্যতা একটা এথনিক গ্রুপ বা এথনিসিটি, ঠিক আছে। হরপ্পা সভ্যতা, ঠিক আছে, এগুলো কি, এগুলো এথনিসিটির মধ্যে পড়বে। আর ওই যে গ্রুপটা থাকবে তাদেরকে বলা হয় এথনিক গ্রুপ বলা হয়, ঠিক আছে। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে কি তোমার এথনিসিটি এবং হচ্ছে রেস। এখন রেস এবং এথনিসিটির যদি আমাদেরকে পার্থক্য বলে, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে রেস এবং এথনিসিটির কি পার্থক্য। তাহলে আমি প্রথম পার্থক্য বলতে পারি যে রেস দ্বারা কি বা নরগোষ্ঠী দ্বারা আমরা কি বুঝি। নরগোষ্ঠী দ্বারা কি বুঝি, নরগোষ্ঠী দ্বারা, রেস দ্বারা আমরা বুঝি হচ্ছে গিয়ে যে দৈহিক বৈশিষ্ট্য, তাই তো যেটা বললাম, দৈহিক বৈশিষ্ট্যকে আমরা বুঝি। কাকে বুঝছি, দৈহিক বৈশিষ্ট্যকে আমরা বুঝছি। আর এথনিসিটি দ্বারা আমরা কি বুঝছি না, এথনিসিটি হচ্ছে আমরা সাংস্কৃতিক উপাদানকে কি বুঝছি, সাংস্কৃতিক উপাদানকে বুঝি। তাহলে এটা প্রথম পার্থক্য গেল, ঠিক আছে। 2 নম্বর প্রধান পার্থক্য আমরা বলতে পারি, যেমন নরগোষ্ঠীর রেসের ক্ষেত্রে তাদের একটি জাতি হয়, একটি জাতি হয়। এবারে জাতি বলতে এখানে বলছে সে সাদা না কালো, ঠিক আছে, সাদা না কালো। এখন রেসের ক্ষেত্রে এটা একটি জাতি হয়, কিন্তু এথনিসিটির ক্ষেত্রে একজন হচ্ছে গিয়ে, এথনিসিটির ক্ষেত্রে কি হবে, যেমন একজন ব্যক্তি বিভিন্ন জাতিসত্তার অধিকারী হতে পারে। যেমন ধরো ইউরোপের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে সেখানে ককেশীয় লোকের বসবাস। তাহলে ককেশীয় লোকের যদি সেখানে বসবাস হয়, তাহলে দেখবে কেউ জার্মানির হয়, তাই তো, কেউ জার্মানির হয়, বা কেউ জার্মান এথনিক গ্রুপের, আবার কেউ স্প্যানিশ হয়। যেমন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে স্প্যানিশ। এথনিসিটির ক্ষেত্রে কি, আমাদের কেউ কেউ হয় ভারতীয়, আবার কেউ কেউ হবে বাংলাদেশি, এই ব্যাপারটা আর কি, ঠিক আছে। মূলত আমরা যদি দেখি, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা সেই একই কথাগুলোই বলি, ঠিক আছে। যেমন দৈহিক বৈশিষ্ট্যের সাথে আমাদের হচ্ছে গিয়ে যে বাকি তোমার যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, মূলত এগুলো। যেমন আবার এখানে 3 নম্বরে বলতে পারি, রেসের ক্ষেত্রে তুমি কিন্তু দৈহিক বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে পারবে না। পারবে কি, পারবে না। তাহলে রেসের ক্ষেত্রে আমরা দৈহিক যে বৈশিষ্ট্য তাকে পরিবর্তন করতে পারবে না। কিন্তু এথনিসিটির ক্ষেত্রে জাতিসত্তা হচ্ছে পরিবর্তনশীল। কেউ ধর্ম পরিবর্তন করতে পারে, ঠিক আছে, তাই ধর্ম চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে আমরা দেখছি যে রেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মনে রাখবে এখানে যে নরগোষ্ঠী অপরিবর্তনীয়, কিন্তু এথনিসিটি কি হবে, এথনিসিটিকে আমরা কি করতে পারি, জাতিসত্তা পরিবর্তনশীল, ঠিক আছে। এক সাংস্কৃতিক থেকে অন্য সংস্কৃতিতে গেলে সে অটোমেটিক্যালি কিন্তু পরিবর্তিত হবে, ঠিক আছে। তো এই 3টে হচ্ছে গিয়ে প্রধান পার্থক্য। এখন দেখো এই নরগোষ্ঠীর যে আছে রেস, ঠিক আছে, এই রেস প্রথমে আছে রেস, ঠিক আছে, এথনিসিটি নিয়ে সেইভাবে আর আলোচনা না করলেও হয়, এবারে পুরোপুরি আমরা রেসে চলে আসছি। দেখো
এখন এই যে রেস, ঠিক আছে, এই রেসের যে ফ্যাক্টর কোনগুলো নিয়ন্ত্রণ করে, রেসকে কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে? না, প্রথমেই হচ্ছে গিয়ে মনে রাখবে একটা বংশগতি থাকবে, বংশগতি থাকবে। দুইয়ে কি থাকবে? দুইয়ে থাকবে যে পরিবেশ। মানে রেস বলতে আমরা প্রজাতিগুলো তো বুঝি, যে প্রজাতিগুলো যেমন নিগ্রো, মঙ্গোলয়েড বা ককেশয়েড, যেটা প্রধান আর কি। এখন বলছি এগুলোর উৎপত্তির পিছনে দায়ী কে, বা এগুলোকে নিয়ন্ত্রণ কে কে করে? তাহলে নিয়ন্ত্রণ দুটো জিনিসেই করতে পারে, কারণ সেগুলোর উপর তো আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। যেমন নিগ্রোয়েডদের মধ্যে যদি তোমার হচ্ছে গিয়ে বংশ বিস্তার হয় বা বংশবৃদ্ধি হয়, তাহলে সেটা নিগ্রোই সন্তান বা সন্ততি জন্ম হবে। ককেশীয়দের মধ্যে যদি জন্ম হয় তাহলে ককেশীয়ই জন্মাবে, ঠিক আছে। মঙ্গোলীয়দের মধ্যে যদি হয় তাহলে মঙ্গোলীয় জন্মাবে। কিন্তু মাঝে মধ্যে যদি ক্রস হয়, ককেশীয়র সাথে যদি মঙ্গোলীয় হয়, তাহলে সেক্ষেত্রে অন্যরকম হতে পারে। বা নিগ্রোয়েদের সঙ্গে ককেশীয় হয়, তোমার হচ্ছে গিয়ে তখন জিনগত কিন্তু পরিবর্তন হতে পারে। তাহলে প্রথমে হচ্ছে বংশগতি, বা এটা হচ্ছে কি জৈবিক ভিত্তি বা বায়োলজিক্যাল ফ্যাক্টর আমরা বলতে পারি, বায়োলজিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো কি? বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো কিভাবে? যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো হিউম্যান প্রজাতি আছে বা রেস আছে, সেই রেসগুলো তাদের যে অ্যানসেস্টর আছে, তাদের যে পূর্বপুরুষ আছে, সেই পূর্বপুরুষ থেকেই তারা কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো পায়। আমরা এটা জানি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো যে আমাদের মধ্যে আছে, সেগুলো আমাদের বাবা বা দাদু বা তার বাবা বা দাদু এইসব জায়গা থেকে আসলে বংশ পরম্পরায় হয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেগুলো বংশগতির মাধ্যমে, ঠিক আছে, বংশগতির মাধ্যমে, জিনের মাধ্যমে এক জন থেকে অন্য জনের স্থানান্তরিত হয়, ঠিক আছে। সেটা হচ্ছে বংশগতি। 2 নম্বর হচ্ছে কি পরিবেশ। পরিবেশ বলতে কি? পরিবেশ কিভাবে নিয়ন্ত্রণ করে? না, বিভিন্ন ভৌগোলিক পরিবেশ দেখবে, উষ্ণতা যেখানে, বৃষ্টিপাত যেখানে আছে, সেখানে যে মানুষের গায়ের যে চামড়া সেই রং একরকম। হিমশীতল যেখানে জায়গা, যেখানে সূর্যের আলো ওঠে না, ঠিক আছে, যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে এক ধরনের মানুষের ত্বকের রং আলাদা, ঠিক আছে। তার মানে বিভিন্ন জলবায়ু এবং ভৌগোলিক পরিবেশে, বিভিন্ন জলবায়ু এবং ভৌগোলিক পরিবেশ, বিভিন্ন প্রাকৃতিক আর কি ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে, এই নরগোষ্ঠীর উপর কিন্তু প্রভাব বিস্তার করে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে নরগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করছে, মানে নরগোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর উপর প্রভাব বিস্তার করে। এখন এই যে নরগোষ্ঠীর উপর যে প্রভাব বিস্তার করছে, এটা কিন্তু একদিনে হয় না, ঠিক আছে, হাজার হাজার বছরের ব্যাপার, ঠিক আছে। একদিনে যে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক অবস্থা যদি চেঞ্জ হয় বা জলবায়ু যদি চেঞ্জ হয়, তাহলে একদিনেই যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে এমনটা কিছু নয়। পরিবেশের ফ্যাক্টরটা খুব তোমার হচ্ছে গিয়ে খুব স্লথ, এর গতিটা হচ্ছে খুব স্লথ, এ খুব ধীরে 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 মানুষের বৈশিষ্ট্যকে পরিবর্তন করে, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে গিয়ে হিউম্যান রেসকে প্রভাবিত করে, হয়েছে। এইবারে আমরা যদি কি দেখব, অরিজিন অফ বা এরকমভাবে লিখো না, লিখো অরিজিন থিওরিজ অফ রেস, মানে এই যে প্রজাতির সৃষ্টি সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব, ঠিক আছে। আমরা যে প্রধান 3টে প্রজাতি দেখি, সেই প্রজাতির সৃষ্টি সম্বন্ধে কি কি আমাদের মত আছে বা কি কি আমাদের তত্ত্ব রয়েছে আমাদের কাছে। তাহলে মূলত মনে রাখবে, আমাদের যে নরগোষ্ঠীর উৎপত্তি সংক্রান্ত আমরা দুটো তত্ত্ব পেয়ে থাকি। একটা হচ্ছে মনে রাখবে বহু উৎস তত্ত্ব, ঠিক আছে। এটাকে বলা হয় থিওরি অফ পলিজেনেসিস। কি বলা হচ্ছে? থিওরি অফ পলিজেনেসিস। আরেকটাকে বলা হচ্ছে গিয়ে একক উৎস তত্ত্ব, এটাকে কি বলা হয় ইংরেজি? থিওরি অফ মোনোজেনেসিস, ঠিক আছে। থিওরি অফ, তাহলে কোশ্চেন আসতে পারে এগুলোর থেকে, সেইভাবে কোশ্চেন আসে না, দিয়ে দিতে পারে যে থিওরি অফ পলিজেনেসিস বা থিওরি অফ অরিজিনেসিস কিসের
আলোচনা করে বা কিসের ব্যাপারে আলোচনা করে থাকে, ঠিক আছে? থিওরি অফ মোনোজেনেসিস। থিওরি অফ মোনোজেনেসিস। তাহলে থিওরি অফ পলিজেনেসিস, এখানে এক লাইন করে আমি বলে দিচ্ছি। বহু উৎস তত্ত্বতে কি বলা হয়, ঠিক আছে? বহু উৎস তত্ত্বতে বলা হয় যে নরগোষ্ঠী, আমাদের যে হিউম্যান রেস, সেই হিউম্যান রেস একটি মাত্র পূর্বপুরুষ থেকে নয়, বিভিন্ন পূর্বপুরুষ থেকে তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে বা তাদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তার মানে বহু উৎস তত্ত্বে এখানে বলা হয় যে মানুষের সাথে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে বিভিন্ন জনগোষ্ঠীর মিলন হয়েছে, সেই মিলনের ফলে আমাদের বিভিন্ন ভিন্ন নরগোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এটা বহু উৎস তত্ত্ব বলা হয়, যেমন ককেশীয়, মঙ্গোলয়েড, নিগ্রো বা অস্ট্রেলীয় নরগোষ্ঠী, ঠিক আছে? এগুলোর থেকে যদি আমরা দেখি যেগুলো আসলো কিভাবে, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন ককেশীয়। এখন হঠাৎ করে তো আর ককেশীয়র উদ্ভব ঘটেনি, আমরা এটা বলতে পারি না যে হঠাৎ করে আমাদের সমস্ত প্রজাতি ককেশীয় থেকে সৃষ্টি হয়ে গেছে বা নরগোষ্ঠী ককেশীয়টাই প্রথম ছিল। ককেশীয় যেটা এসেছে, মানে ককেশীয় যেটা হয়েছে সেটা কি থেকে হয়েছে সেটা মনে রাখবে, নিয়ান্ডারথাল। আমরা যখন হিউম্যান জিওগ্রাফির প্রথমে পড়েছিলাম নিয়ান্ডারথাল যে স্পিসিসটা আছে বা প্রজাতিটা আছে নিয়ান্ডারথাল, সেই প্রজাতির থেকে এসেছে ককেশীয়। এগুলো অনেক তোমার হচ্ছে গিয়ে নৃতত্ত্ব বিজ্ঞানের ব্যাপার, সেই ব্যাপারে আমরা যাব না। শুধু মনে রাখবে আমি একটা দেখাচ্ছি যে বিভিন্ন হিউম্যান স্পিসিস আমরা যে এখন বর্তমানে মেন তিনটে দেখছি, নিগ্রো বলো বা ককেশীয় বলো বা মঙ্গোলয় বলো, সেগুলো দুম করে একদিনের সৃষ্টি হয়নি, সেগুলো বিভিন্ন প্রজাতির সংমিশ্রণে সেগুলি সৃষ্টি হয়েছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি নিয়ান্ডারথাল যে মানব ছিল, সেই মানব বিভিন্ন নরগোষ্ঠীর সাথে বা বিভিন্ন প্রজাতির সাথে, ঠিক আছে, সংমিশ্রণে এসেছে কি ককেশীয় প্রজাতিটা এসেছে। আবার আমি যদি বলি মঙ্গোলয়েড, সেই প্রজাতিটা এসেছে পিকিং মানব। দেখো এত সব কিছু জানার দরকার নেই, পিকিং মানব থেকে। এখন পিকিং মানব থেকে মঙ্গোলয়েড যে রেস, সেই রেড এসছে। এখন শুধুমাত্র পিকিং মানব নয়, পিকিং মানবের সাথে আরও কোনো প্রজাতির সংমিশ্রণ ঘটেছে, তারপরে যে মঙ্গোলয়েড যে শ্রেণী, সেই মঙ্গোলয়েড শ্রেণী রয়েছে। এখন আমরা বর্তমানে যে তিনটে প্রধান দেখছি, ভবিষ্যৎকালে অদূর ভবিষ্যতে হয়তো আজ থেকে লক্ষ লক্ষ বছর পর হিউম্যান রেসের পরিবর্তন ঘটবে হয়তো, ঠিক আছে? পরিবর্তন হবে, কারণ মানুষের দেখবে একটা জিনিস দেখবে যে এই যে প্রত্যেকটি মানুষ বা এখন সময়ের সাথে সাথে মানুষগুলো, সেই ককেশীয় হোক, মঙ্গোলয়েড হোক, নিগ্রো হোক, তাদের যে জিনগত পরিবর্তন ঘটছে, ঠিক আছে? যে মানুষ বলতে নেই, মানুষ আগে হয়তো বাহ্যিক দিক দিয়ে দেখতে খারাপ ছিল, ঠিক আছে? আমরা যদি প্রথমের দিক থেকে দেখি, বিবর্তনের সাথে সাথে এখন দেখবে মানুষ সুন্দর হচ্ছে, ঠিক আছে? বৈজ্ঞানিকরা বা অ্যানথ্রোপোলজিস্টরা এমনটাও বলছেন যে এমন একটা দিন আসবে যখন কেউ কিন্তু দেখতে, মানে বাহ্যিক দিক দিয়ে খারাপ থাকবে না, সবাই কিন্তু দেখতে সুন্দর হয়ে যাবে। এটা বিবর্তন, ঠিক আছে? সেটা হচ্ছে বিবর্তন। তার মানে এই যে রেসের ধারণাটা আমরা যেমন বললাম যে স্থির থাকবে, আমরা যখন বললাম যে অপরিবর্তনীয়, কিন্তু সময়ের সাথে সাথে হয়তো রেসগুলো থাকবে, সেই জায়গায় ককেশীয়র জায়গায় অন্য কোনো রেস এসে তাকে রিপ্লেস করবে। কোনো পৃথিবীতে তো কোনো কিছুই ফিক্সড নয় সেই দিক দিয়ে, ঠিক আছে? তাকে কিন্তু অন্য কোনো রেসও তোমার হচ্ছে গিয়ে তাকে রিপ্লেস করতে পারে, ঠিক আছে? পারে, কিন্তু এগুলো হয়নি বলেই সেটাকে অপরিবর্তনশীল বলা হয়েছে। এখন যদি নিয়ান্ডারথাল থেকে ককেশীয় আসতে পারে, তাহলে ককেশীয় থেকে অন্য কিছু যেতে পারে। যদি পিকিং মানব থেকে মঙ্গোলয়েড আসতে পারে, তাহলে মঙ্গোলয়েডের থেকে অন্য কিছু আসতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো গেল বহু উৎস তথ্য। এখন একক উৎস তত্ত্বে কি বলা হয়? একক যে উৎস তত্ত্ব আছে সেই তত্ত্বতে কি বলা হচ্ছে? সেই তত্ত্বতে বলা হচ্ছে যে এই তত্ত্ব অনুসারে, তাহলে একক যে উৎস তত্ত্ব, সেখানে কি বলা হচ্ছে? একক উৎস যে তত্ত্ব, সেই তত্ত্ব বলা হয়েছে যে এই তত্ত্ব অনুসারে বলা হয় যে নরগোষ্ঠী একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত এবং সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। হচ্ছে শুধুমাত্র এটুকু মনে রাখবে যে তাই জন্যে কি হয়, তাই জন্যে তাদের উচ্চতা, গায়ের রং, মস্তিষ্কের আকৃতি, রক্তের শ্রেণী, ঠিক আছে,
একই জনগোষ্ঠীর মধ্যে একই রকম থাকে, মঙ্গোলয়েডদের মধ্যে একরকম থাকে, নিগ্রোদের মধ্যে একরকম থাকে, ককেশীয়দের মধ্যে একরকম থাকে। এখন এখানেও কিন্তু একটা কোশ্চেন আসে, একক উৎসতে যেটা বলা হয়েছে যে একই মাত্র পূর্বপুরুষ থেকে তোমার নরগোষ্ঠীর সৃষ্টি হয়েছে, তাহলে বিভিন্ন প্রজাতির মধ্যে, ককেশীয়দের মধ্যে অনেক সময় বেটে দেখা যায়, ঠিক আছে, বা ককেশীয়দের মধ্যে অনেক সময় তোমার হচ্ছে কি বেটে আকৃতি বা কালো বা নিগ্রোদের মতো বৈশিষ্ট্য দেখা যায়, বা বিভিন্ন রক্তের শ্রেণী বা চুলের ধরন বা মস্তিষ্কের আকৃতি বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। সেগুলোর ব্যাপারে আমি যেছি না, সেগুলো বিভিন্ন নিয়ন্ত্রক আছে, সেগুলো কেন সৃষ্টি হয়েছে, তোমার হচ্ছে কি সেগুলো কেন সৃষ্টি হয়েছে, কিন্তু একক উপাদান তত্ত্ব সেভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। শুধুমাত্র মনে রাখবে যে একক উপাদান তত্ত্বে একটি মাত্র পূর্বপুরুষ থেকে, আমি এখানে লিখে দিচ্ছি একটি মাত্র পূর্বপুরুষ থেকে, একটি মাত্র পূর্বপুরুষ থেকে নরগোষ্ঠীর সৃষ্টি হয়েছে, নরগোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এইবারে আমরা দেখব বিভিন্ন নরগোষ্ঠীর শ্রেণীবিভাগ, যেটা তো পরীক্ষাতে আসতে পারে। বিভিন্ন নরগোষ্ঠীর শ্রেণীবিভাগ, বিভিন্ন নরগোষ্ঠীর শ্রেণীবিভাগ। দেখো, নরগোষ্ঠী বা হিউম্যান রেসকে তাদের শারীরিক যে উপাদানগুলো আছে, মানে শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যেমন নাক কীরকম, নাক সরু না নাক চওড়া, মুখমণ্ডল কীরকম, মুখমণ্ডল সরু না মুখমণ্ডল প্রশস্ত না লম্বা, তাদের চামড়ার রং কেমন, কালো না ফর্সা না তামাটে, ঠিক আছে, চোখের মনির রং কীরকম, নীলাভ, ঠিক আছে, না ব্রাউন, ঠিক আছে, তাদের চুল কীরকম, ঢেউ খেলানো না পশমের আকৃতি না কোকড়ানো, এই সবের উপর ভিত্তি করে কি বলা হচ্ছে, এই সবের উপর ভিত্তি করে নরগোষ্ঠীকে প্রধানত মনে রাখবে তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি আমি এগুলো বললাম, ককেশীয়, 2 নম্বর হচ্ছে মঙ্গোলীয়, 3 নম্বর কি নিগ্রো, এই তিনটে। এখন আমরা যদি বিচার করি, ঠিক আছে, বা এদের বৈশিষ্ট্য অনুযায়ী, যদি ঠোঁটের আকৃতি অনুযায়ী, ঠোঁটের গড়ন অনুসারে, ঠোঁট মোটা ঠোঁট, মানে পুরু ঠোঁট, মাঝারি ঠোঁট, পাতলা ঠোঁট, ঠিক আছে, চোখের বর্ণ এবং আকৃতি, ঠিক আছে, এদের উপর ভিত্তি করে মাথার আকৃতি কীরকম, এটাকে সেফালিক্স ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। তাহলে এর উপর ভিত্তি করে ভাগগুলো করা হয়েছে, ব্লাড গ্রুপের উপর ভিত্তি করে। তাহলে এখানে আরেকটি জিনিস বলার আছে, যেহেতু মাথার আকৃতি ও পরিমাপের উপর ভিত্তি করে ভাগ করা হয়, মাথার আকৃতি ও পরিমাপ, শেপ অ্যান্ড সাইজ অফ স্কাল, কি বলা হচ্ছে, শেপ অ্যান্ড সাইজ অফ স্কাল, এখানে পরীক্ষাতে আসে, এটাকে ভাগ করা হয়, একটা ইন্ডেক্স করা হয়, সেটাকে বলা হয় সেফালিক্স ইন্ডেক্স, সেফালিক্স ইন্ডেক্স। এই ইন্ডেক্সের সমান আমরা বলতে পারি যে সেফালিক্স ইন্ডেক্স বা সিআই বলা হয় এটাকে, কি বলা হচ্ছে, এটাকে সিআই। তাহলে সিআই সমান বলা হচ্ছে মাথার খুলির প্রস্থ বাই হচ্ছে কি মাথার খুলির দৈর্ঘ্য মাল্টিপ্লাই 100। এটার উপর বেস করে কি করা হয়েছে, এটার উপর বেস করে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটা 75-এর যদি কম হয় তাহলে হচ্ছে গিয়ে লম্বা মাথা, এই ইন্ডেক্স থেকে যে মানগুলো বেরোবে লম্বা মাথা। 75 থেকে যদি 80 হয়, 75 থেকে যদি 80 হয় তাহলে হবে গিয়ে তোমার মাঝারি মাথা, মানে মাথার যে আকৃতিটা মাঝারি মাথা। এবং যদি গ্রেটার দেন 80-র বেশি হয় তখন সেটা কি হবে, তখন সেটা চওড়া মাথা, চওড়া মাথা। এই যদি আকৃতিটা আমরা দেখি, এই শেপ অনুযায়ী মনে রাখবে নিগ্রো যারা হয়, নিগ্রো শ্রেণীর যারা আছে তাদের লম্বা মাথা,
কি বলছে, নিগ্র জাতের, লম্বা, ঠিক আছে, লম্বা টাইপের। দেখবে এখন ভাইরাল একটা চলছে, দেখবে রিলস, ট্যাঙ্গে ট্যাঙ্গে বলে একটা কি দেখবে, একটা ছেলে দেখে এরকম নাচ করে, দেখবে ওর মাথাটা দেখবে, মাথার শেপটা দেখবে, মাথার শেপটা ঠিক এইরকম লম্বা, দেখেছো তো? আমি সেইটা লক্ষ্য করেছি, মাথার শেপটা এরকম লম্বা, ঠিক আছে। তাহলে তারা কিন্তু নিগ্র প্রজাতির। তাহলে এটা হচ্ছে কি তোমার নিগ্রোদের মধ্যে কিন্তু লম্বা হবে। আবার ধরো একইভাবে যদি আমরা জাপান এবং কোরিয়া দেখি, ঠিক আছে, জাপান এবং কোরিয়া, তার মানে মঙ্গোলয়েড, তাদের কি, তাদেরও কিছু কিছু ক্ষেত্রে লম্বা হয়, ঠিক আছে। আবার চওড়া মাথা দেবে, ককেশীয়দের মধ্যে দেখবে চওড়া মাথা দেখা যায়, মাথাটা চওড়া, মানে দুই পাশ এইভাবে চওড়া থাকবে, তাদের বড় বড় মাথা দেখবে হয় এরকম, দুই পাশ চওড়া হয়, ঠিক আছে। তাহলে এই যে মাথার আকৃতি এবং পরিমাণের উপর ভিত্তি করেও কিন্তু শ্রেণীবিভাগটা করা যায়। আমি প্রথমেই বলেছিলাম যে নরগোষ্ঠী যে সম্পূর্ণ একটা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে করা হয়েছে। এখন এরকম যেরকম মাথার আকৃতি হয়, ঠিক আছে, সেরকমভাবে আমি কি বলেছিলাম যে এখানে যে শ্রেণীবিভাগটা করা আছে সেটা সম্পূর্ণ বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক বা দৈহিক যে বিভিন্ন গঠনগুলো আছে, দৈহিক গঠনগুলোর উপর ভিত্তি করে করা হয়েছে, ঠিক আছে, মাথার আকৃতি, পরিমাণ। এবার দেখো এগুলো আমি কেন আলোচনা করছি, এগুলো পরীক্ষাতে আসে। যেমন মাথার আকৃতি এবং পরিমাণ গেল, ঠিক সেইভাবে একই রকমভাবে নাকের আকৃতি বা নাসাল ইন্ডেক্স, নাকের আকৃতি বা নাসাল ইন্ডেক্স নিয়েও কিন্তু কোশ্চেন আসে। কি বলছি, নাসাল ইন্ডেক্স। তাহলে এনআই, এটা সংক্ষেপে হচ্ছে গিয়ে এনআই। তাহলে এনআই সমান নাসাল ইন্ডেক্স সমান আমরা বলবো নাকের প্রস্থ, একই রকমভাবে নাকের প্রস্থ আমরা বলবো বাই নাকের দৈর্ঘ্য মাল্টিপ্লাই 100, ঠিক আছে। এবার এটার উপর বেস করে আমার ইন্ডেক্স মার্ক বেরোবে। কীরকম বেরোবে, যেমন তোমার হচ্ছে গিয়ে 71-এর কম, লেস দেন 71, ঠিক আছে, সেটা হবে কি, সেটা হচ্ছে লম্বা নাক, কি সেটা লম্বা নাক। আবার 71 থেকে হচ্ছে 80, ঠিক আছে, সেটা কি হবে, সেটা হচ্ছে কি তোমার মাঝারি নাক, মানে নাকটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা না লম্বা, ঠিক আছে, চ্যাপ্টা মানে প্রশস্ত, তাই তো, চ্যাপ্টা মানে প্রশস্ত, এইভাবে নাক হয়, এইভাবে যদি প্রশস্ত এইভাবে হয়, ঠিক আছে, নাকের শেপটা, তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে চওড়া, ঠিক আছে। আর যদি সরু টাইপের যদি হয়, তখন সেটা হবে গিয়ে তোমার লম্বা নাক হয়েছে। লম্বা নাক মানে সেরকম, যেরকম আমাদের হিন্দুদের দেখে প্রতিমা যেরকম হয়, ঠাকুর আমরা যখন আমরা প্রতিমা বানাই, প্রতিমার যে দেব দেবীগুলো থাকেন তাদের নাক দেখবে বেশ সরু সুন্দর ধরনের হয়, সরু ধরনের হয়, চ্যাপ্টা হয় কি, ভোতা হয় কি, হয় না, তারা সরু হয়, দেখতে কত সুন্দর লাগে। এবং গ্রেটার দেন হচ্ছে কি যদি 84-র বেশি হয়, তখন সেটা হয় চ্যাপ্টা নাক। এখন এই চ্যাপ্টা নাক নিগ্র শ্রেণী, দেখবে নিগ্র জাতের লোক, তাদের দেখবে চ্যাপ্টা নাক, নাকটা দেখবে প্রশস্ত, চ্যাপ্টা বসে গেছে, মাঝখানে বসে গেছে, ঠিক আছে, নাকটা উঠে নেই, সেটা হচ্ছে নিগ্র শ্রেণীর মধ্যে আছে চ্যাপ্টা নাক। লম্বা নাক কাদের মধ্যে আছে না, ককেশয়েড যারা আছে বা ককেশীয় যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার মধ্যে লম্বা নাক সব থেকে বেশি দেখা যায়। আর মাঝারি নাকটা যাদের সংমিশ্রণে আছে, মঙ্গোলয়েডের মধ্যে কিছু দেখা যায় বা অন্যান্য যে সমস্তগুলো আছে তাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এখন এই যে তোমার এটা নাকের আকৃতি, এটা মনে রাখবে, এই যে ইন্ডেক্স মার্কগুলো এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, তার সাথে এগুলো আসে, ঠিক আছে, যে কোনটা চওড়া নাক, কোনটা ইন্ডেক্স অনুযায়ী কোনটা লম্বা নাক হবে বা কোনটা চ্যাপ্টা নাক হবে, ঠিক আছে, গেট দিয়ে দেবে যে গ্রেটার দেন 85 কোন ধরনের নাসাল ইন্ডেক্সের উদাহরণ, চ্যাপ্টা নাক, লম্বা নাক, মাঝারি নাক, ঠিক আছে, এরকম করে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে পরীক্ষাতে। এইবারে দেখো আমরা যদি আরও কিছু বৈশিষ্ট্য দেখি, যে নরগোষ্ঠী যেগুলো আছে, পৃথিবীর যে নরগোষ্ঠীগুলো, তাদের চুলের আকৃতি বা চুলের ধরন কীরকম, তার উপর বেস করে যদি আমরা ভাগগুলো করি, দেখা যাচ্ছে গায়ের রং, তাহলে আমি এখানে একটা ছকের মতো করে নিই বা ছক করে নিই, তাহলে এইদিকে লিখবো ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। আমি মেনুগুলো আলোচনা করে দিয়েছি, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে ককেশাস, এগুলো কিন্তু পরীক্ষাতে আছে, ককেশাস। তারপর হচ্ছে মঙ্গোলীয়, তারপরে কি হচ্ছে নিগ্রো, এই তিনটেই তো প্রধান নিগ্রো।
প্রথম বৈশিষ্ট্য যদি দেখি গায়ের রং, তাহলে ককেশাস যারা আছে তারা হচ্ছে গিয়ে শীত প্রধান জায়গার অঞ্চলের লোক। গায়ের রং, তাদের গায়ের রং কি হবে না সাদা থেকে ধূসর হবে, তাদের ফর্সা টাইপের হয়, দেখেছো তো, সাদা হয়, সাদা থেকে ধূসর টাইপের হয়, ঠিক আছে, সাদা থেকে ধূসর হয়। মঙ্গোলীয়দের মধ্যে কি হবে, কিছুটা হলদে টাইপের হবে, কিছুটা হলদে, কিছুটা ধূসর, লালচে। আর নিগ্রোদের মধ্যে কি হবে, কালো বা বাদামি হবে, কালো বা বাদামি হবে, হয়েছে, গায়ের রঙের উপর ভিত্তি করে। মাথার আকৃতি যদি আমি আগেরটাই দেখালাম, মাথার আকৃতি, ঠিক আছে। উচ্চতা যদি দেখি, যে লম্বার দিক দিয়ে ককেশাসরা সব থেকে বেশি লম্বা, ঠিক আছে, ককেশাসরা হচ্ছে গিয়ে, ককেশাসরা মাঝারি লম্বা, সব থেকে বেশি হচ্ছে নিগ্রোলা লম্বা হয়, এবং মঙ্গোলীয়রা বেটে টাইপের হয়, হয়েছে। এটা 1 নাম্বার গেল গায়ের রঙের যদি আমরা দিক দিয়ে দেখি। 2 নম্বর যদি আমরা দেখি চোখের রং, অনেক সময় এটা কিন্তু আসে, চোখের রং, মণিটা যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে নীলাভ থেকে গাঢ় বাদামি, মণি, চোখের মণি নীলাভ থেকে কি হবে, নীলাভ থেকে কি হবে, নীলাভ থেকে হচ্ছে গিয়ে তোমার বাদামি, বাদামি দেখা যায়। মঙ্গোলীয়দের মধ্যে চোখের মণিটা কি হবে না ধূসর থেকে কৃষ্ণবর্ণ, ধূসর থেকে কৃষ্ণবর্ণ। নিগ্রোদের মধ্যে কি হবে না হচ্ছে গিয়ে এটাও তোমার হচ্ছে গিয়ে বাদামি থেকে গাঢ় বাদামি, গাঢ় বাদামি লিখো, গাঢ় বাদামি, হয়েছে। 3 নাম্বার হচ্ছে গিয়ে নাক যদি আমরা দেখি, তাহলে নাক কি হবে, নাক হচ্ছে উঁচু খাড়া নাক হবে, যেটা সরু কথা বললাম আমি, খাড়া হবে। মঙ্গোলীয়দের মধ্যে কি হবে, মাঝারি চ্যাপ্টা, মানে খুব একটা চ্যাপ্টা হবে না, মাঝারি চ্যাপ্টা হবে। আর এদের মধ্যে কি হবে, এদের মধ্যে পুরোপুরি চ্যাপ্টা হবে। 4 নাম্বার হচ্ছে কি চুল, দেখো পরীক্ষাতে কিন্তু চুলটাও আসে, চুলটা কিরকম, চুল, এদের চুল যেটা হবে, চুলটা হচ্ছে কি তোমার ঢেউ খেলানো আকৃতির, কি বলছি, ঢেউ খেলানো, ওয়েভি ফর্ম, খেলানো, এটা অনেক সময় ওয়েভি দেয়, ঠিক আছে, ঢেউ খেলানো মানে কি ওয়েভি, তাহলে ওয়েভি ঢেউ, ওয়েভি টাইপের হচ্ছে গিয়ে চুল কাদের মধ্যে থাকবে, ককেশাস শ্রেণীর মধ্যে থাকবে। এদের মধ্যে কি থাকবে, এদের মধ্যে চুলের হচ্ছে কি মোটা এবং সোজা থাকবে, দেখবে মোটা এবং সোজা, খাড়া হয়ে থাকবে উপর দিকে, মোটা ও সোজা, দেখবে সোজা খাড়া হয়ে থাকবে, পিপলগুলোকে ভালো করে লক্ষ্য করবে, দেখবে থাকবে। আর এদের মধ্যে কি থাকবে, এদের মধ্যে দেখবে হচ্ছে গিয়ে কোকড়ানো চুল, চুলগুলো কোকড়ানো থাকে, কোকড়ানো, কোকড়ানো থাকবে, হয়েছে। 5 নাম্বার একটা প্রধান মনে রাখবে, রক্তের শ্রেণী বা ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ মনে রাখবে, এক্ষেত্রে এ শ্রেণীর সব থেকে বেশি থাকে ককেশাসদের মধ্যে, মঙ্গোলীয়দের মধ্যে বি শ্রেণী থাকে, এবং এদের মধ্যে মনে রাখবে এ বি দুটোই থাকে, এদের মধ্যে এ বি দুটোই থাকে, ঠিক আছে, দুটো শ্রেণী থাকে, বুঝেছে। 6 নাম্বার যদি আমরা দেখি, তাহলে দেখব মাথার আকৃতিটা একবার করে নাও, মাথার আকৃতি, মাথার আকৃতি, মাথার আকৃতি, মাথার আকৃতি অনুযায়ী যদি আমরা শ্রেণীবিভাগটা করি, তাহলে কি হবে, এখানে এখানে মনে রাখবে যে চওড়া এবং ছোট, চওড়া এবং ছোট, এদের কি হবে প্রশস্ত এবং মাঝারি, এরা সব মাঝারি, কিন্তু প্রশস্ত ও মাঝারি। এদের কি হবে, এদের হচ্ছে লম্বা, মনে রাখবে এদের লম্বা মাথা, লম্বা মাথা, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের দৈহিক বৈশিষ্ট্যের উপর যে যে শ্রেণী তোমার প্রজাতি আছে, মনুষ্য প্রজাতি, সেই মনুষ্য প্রজাতির পৃথিবীর যে প্রধান প্রধান যে নরগোষ্ঠী, তাদের শ্রেণী বিভাগ হয়েছে। এইবারে এখান থেকে এগুলো পরীক্ষাতে আসতে পারে। এইবারে তোমাদের এখানে আরেকটি জিনিস পরীক্ষাতে আসতে পারে, যে ভারতের যে রেশিয়াল যে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, ভারতের যে রেশিয়াল ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন অনুযায়ী, ঠিক আছে, যেমন হারবার্ট রিসলের শ্রেণী বিভাগ, হ্যাডনের শ্রেণী বিভাগ, বিরজাশঙ্কর গুহের শ্রেণী বিভাগ, ঠিক আছে, তারা কটি ভাগে ভারতের যে প্রজাতি, সেই প্রজাতির শ্রেণী বিভাগ করেছিলেন, সেগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। যেমন
তোমার স্যার হারবার্ট রিসলে ভাগ করেছিলেন হচ্ছে কি কিসের উপর ভিত্তি করে ভাগগুলো করেছিলেন, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেইভাবে বাকিগুলো তোমরা করবে। যেমন স্যার হারবার্ট হোপ রিসলে ভারতের সর্বপ্রথম, মনে রাখবে, সর্বপ্রথম ভারতীয় নরগোষ্ঠী এবং তার উৎপত্তি সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। তাহলে আমরা এখানে হেডিং করব যে ভারতের নরগোষ্ঠীর সমূহ। আচ্ছা আমি অন্য পেজে লিখি। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই যে যেগুলো ভারতের যে নরগোষ্ঠী আছে না, তাহলে আমরা হেডিং করলাম ভারতের নরগোষ্ঠী, নরগোষ্ঠীর শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম আমরা বিভিন্ন ভাগ পড়ব, যে রিসলে, হ্যাডন, গুহ, বিরজাশঙ্কর রায়, ঠিক আছে? এদের মেনলি পড়বে কোনগুলো, মনে মনে রাখবে হারবার্ট রিসলেরটা পড়বে। আমি রিসলেরটা দেখিয়ে দিচ্ছি। হারবার্ট রিসলে, 2 নম্বরে কি আছে হ্যাডন। এগুলোই পরীক্ষাতে আসে যে কটি ভাগে ভাগ করেছিলেন হ্যাডন। তারপর হচ্ছে গিয়ে গুহ, বিরজাশঙ্কর গুহ আর কি, গুহ। তারপরে হচ্ছে গিয়ে হ্যাডন, হ্যাডন হয়েছে হারবার্ট রিসলে, হচ্ছে বিরজাশঙ্কর গুহ হয়েছে। তারপর হচ্ছে রায়ের পরে একটা রায়ের, ঠিক আছে? এই 4টে পড়লেই হবে। তোমাদের সিলেবাসে সেইভাবে অত বড় করে বলা নেই, ঠিক আছে? তাও দেখে রাখবে, যদি বাই চান্স দিয়ে দেয় যে কটি ভাগে ভাগ করেছিল আর কি, সেগুলো অনেক সময় দিয়ে দেয়। তো শুধুমাত্র দেখে রাখবে যে কটি ভাগে ভাগ করেছিল সেগুলি, ঠিক আছে? এবার দেখো তাহলে স্যার হারবার্ট হারবার্ট হোপ রিসলে প্রথম ভারতের যে নরগোষ্ঠী, সেই নরগোষ্ঠীর প্রথম শ্রেণীবিভাগ করেছিলেন কত সালে? না, তিনি 1901 সালে। এগুলো কিন্তু ফ্যাকচুয়াল জিনিস, এগুলো মনে রাখবে। তিনি 1901 সালে ভারতীয় যে সেন্সাস, ঠিক আছে, সেই সেন্সাস রিপোর্টের ভিত্তিতে, সেন্সাস রিপোর্টের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেন, শ্রেণীবিভাগ করেন, ঠিক আছে? এখন তার যে প্রকাশিত যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটির নাম ছিল দ্য পিপল অফ ইন্ডিয়া। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, দ্য পিপল অফ ইন্ডিয়া, যেটি 1915 সালে 1915 সালে প্রকাশিত হয়েছিল। এগুলো ফ্যাকচুয়াল মনে রাখবে, 1915 সালে প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? এবং এই যে স্যার হারবার্ট রিসলে যে ভারতীয় যে তোমার হচ্ছে গিয়ে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে প্রধানত যে শ্রেণীগুলোতে ভাগ করেছিলেন, সেগুলো হচ্ছে গিয়ে তোমার, যদি আমি পরপর লিখি, সেগুলো মোট হবে গিয়ে তোমার 7টা। কটা হবে? মোট 7টা। কি কি হবে? তাহলে মোট 7টা কি কি হবে? একটা হবে ইন্দো আর্য বা ইন্দো আরিয়ান, যেটাকে বলা হয় ইন্দো আর্য একটা জনগোষ্ঠী। 2 নম্বর হচ্ছে দ্রাবিড়ীয়, ঠিক আছে? 3 নাম্বার কি আছে? 3 নাম্বার হচ্ছে গিয়ে মঙ্গোলীয়। এইবারে উনি তাদের এই ডিস্ট্রিবিউশন দেখিয়েছেন আর কি, যে কোথায় কোথায় এদের দেখা যায়। আর্য দ্রাবিড়ীয় বা আর্য দ্রাবিডিয়ান যেটাকে বলা হয়, আর্য দ্রাবিড় যেটাকে বলা হয়, আর্য দ্রাবিড়। 5-এ আছে মঙ্গোলীয় দ্রাবিড়, মঙ্গোলীয় দ্রাবিড়। 6 আছে কি? 6 আছে স্কিথো দ্রাবিড়, এবং সাথে আছে স্কিথো, এটা, হ্যাঁ, স্কিথো। আমি ইংরেজিতে যদি লিখে দিই স্কিথো, SCY, স্কিথো, THO, এটা, হ্যাঁ, দ্রাবিডিয়ান। অ্যান্ড 7 হচ্ছে গিয়ে তুর্কি ইরানীয়। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে
যে স্যার হারবার্ট হোপ রিসলে ভারতের যে নরগোষ্ঠী সেই নরগোষ্ঠীকে কটি শ্রেণীতে ভাগ করেছিলেন? কটি শ্রেণীতে ভাগ করেছিলেন? 7টি শ্রেণীতে ভাগ করেছিলেন। তুর্কি, ইরানীয়। ঠিক আছে, এখন এদের বৈশিষ্ট্যগুলোর থেকে মনে রাখবে খুব কম আসে, এগুলোর অবস্থানগুলোর থেকে তোমার হচ্ছে কি আসে। যেমন ইন্দো আর্য, ইন্দো আরিয়ান যেটাকে বলা হয়, এই যে ইন্দো আরিয়ান যে জনগোষ্ঠী সেটা হচ্ছে ভারতের একটা ঐতিহ্যবাহী জাতিগোষ্ঠী। ঠিক আছে, যারা একসময় ভারতে উপনিবেশ স্থাপন করেছিল, এই গোষ্ঠীর মানুষগুলো সুন্দর হয়, যেমন দেখবে খুব উচ্চতাযুক্ত হয়, তারা খুব লম্বা হয়, দেখতে সুন্দর হয়। ঠিক আছে, আমরা যদি পাঞ্জাবের দিকটা দেখি, হরিয়ানা দেখি, ঠিক আছে, এই সমস্ত জায়গার লোকগুলো হচ্ছে কি সুঠাম দেহের অধিকারী, ঠিক আছে, দেখতে সুন্দর হয়। ঠিক আছে, যেন রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর যে সমস্ত জায়গাতে দেখা যায়, বিশেষ করে যেমন রাজস্থানের যে ক্ষত্রিয়রা দেখবে আছে, ক্ষত্রিয়রা, ঠিক আছে, কাশ্মীরি যে ব্রাহ্মণ, ঠিক আছে, এরা হচ্ছে গিয়ে এই ইন্দো যে আরিয়া যে হিউম্যান যে রেস আছে সেই হিউম্যান রেসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে ইন্দো আর্য কোথায় তাদের অবস্থান সেটা বললাম। 2 নম্বর মনে হচ্ছে দ্রাবিড়ীয়। মনে রাখবে এই দ্রাবিড়ীয় ভারতের সবথেকে প্রাচীন এবং আদিম জাতি। ঠিক আছে, এটা ইন্দো আর্য। ঠিক আছে, এদের দেখবে আমাদের দক্ষিণ ভারতের দিকটা কি ইন্দো আর্য, এরা দেখবে নিজেদের সংস্কৃতি কিন্তু বজায় রেখেছে। ঠিক আছে, যে এরা মিশে না কারোর সাথে। ঠিক আছে, এদের নিজস্ব সংস্কৃতি, নিজেদের বৈশিষ্ট্য, এরা কিন্তু সেই দিক দিয়ে আমরা দ্রাবিড়ীয়কে কিন্তু একটা এথনিক গ্রুপও বলতে পারি, যেহেতু নিজেদের এথনিসিটি বা নিজেদের সংস্কৃতি, নিজেদের বৈশিষ্ট্য, বিভিন্ন কালচারাল অ্যাসপেক্টসগুলোকে তারা বজায় রেখেছে, সেই জন্য অনেক সময় দ্রাবিড়ীয়কে একটা এথনিক গ্রুপ বলা হয়। ঠিক আছে, ইন্দো আর্যেও কিন্তু একটা এথনিক গ্রুপ, তাদের মধ্যে বৈশিষ্ট্য আছে। এগুলোকে আমরা যেমন ইয়েতে ভাগ করছি, হিউম্যান রেসে বিভাগ করছি, সেরকম এগুলো এক একটা কিন্তু আমরা বলতে পারি যে এগুলো এক একটি কিন্তু হিউম্যান এথনিক গ্রুপও, তাদের মধ্যে এক একটি ইন্দো আর্য, তাদের হিন্দিতে কথা বলে, সুঠামদের অধিকারী হয়, তার মানে কি তাদের মধ্যে সাংস্কৃতিক একটা মিল রয়েছে, তার মানে এটাকেও আমরা এথনিসিটির পর্যায়ে ফেলতে পারি। ঠিক আছে, দ্রাবিড়ীয় হয়েছে। এবার তোমরা কি করবে, এই যে বাকি এগুলোর বোঝানোর কিছু নেই, এই যে ইন্দো আর্য, দ্রাবিড়, মঙ্গল, আর্য দ্রাবিড়, মঙ্গোলীয় দ্রাবিড়, ঠিক আছে, এগুলো ভারতের কোথায় কোথায় দেখা যায় বা কোন কোন জনগোষ্ঠী কোথায় বসবাস করে, সেইগুলো কিন্তু তোমরা পাশে পাশে লিখে রাখবে। তাহলে এইভাবে করলে হারবার্ট হোপ রিসলে, পরবর্তীতে হ্যাডনটা করবে, পরবর্তীতে বিঞ্জয়শঙ্কর গুহেরটা করবে, পরবর্তীতে রে বা রায়েরটা করবে। ঠিক আছে, এইভাবে ভারতীয় জনগোষ্ঠীর শ্রেণীবিভাগটা করবে। তাহলে এই হলো আজকে রেস এবং এথনিসিটি হলো, এবং আমরা রেসের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো সেগুলো দেখলাম। ঠিক আছে, পরেরগুলো তোমরা সেইভাবে বানিয়ে নেবে। ওকে, ওগুলো আর বোঝানোর কিছু নেই। ঠিক আছে।